হ্যালো, শুনতে পাচ্ছিস? হ্যালো, এখানে একটা মিটিং ফিটিং হচ্ছে তো ওই জন্য বাইরে থেকে একটু সাউন্ড আসছে, ঠিক আছে? আর টাইমটা একটু আমি এগিয়েছি বলে বোধহয় এখনো কেউ জয়েন করেনি, তাকে আমরা শুরু করে দিচ্ছি। আগের দিনকার আমাদের জয়েন করছি। ঠিক আছে, ওকে। তো আমরা আগের দিনকার কেমিক্যাল বন্ড পড়িয়েছি। কেমিক্যাল বন্ডের কোভ্যালেন্ট বন্ড এটা ডিসকাস হয়নি, আয়নিক বন্ডটাই আমরা ডিসকাশন করছিলাম, আয়নিক বন্ড নিয়ে আলোচনা করছিলাম। তো আজকে আরও দুটো টাইপের বন্ড আছে, একটা হচ্ছে তোর কোভ্যালেন্ট বন্ড আর একটা কোঅর্ডিনেট কোভ্যালেন্ট বন্ড। তো সেগুলো নিয়ে আমরা আজকে ডিসকাস করব, ঠিক আছে? তো ফার্স্ট একটা জিনিস বোঝার দরকার, সেটা হচ্ছে যে আমরা আয়নিক বন্ড বা কোভ্যালেন্ট বন্ড যাই ধরনের বন্ড হোক না কেন, সেগুলোকে একটা রিপ্রেজেন্ট করার দরকার পড়ে। সেগুলোকে তুমি কিভাবে রিপ্রেজেন্ট করবে? তো এই রিপ্রেজেন্টেশনটা নর্মালি আমরা কিভাবে করি না, লুইস ইলেকট্রন ডট স্ট্রাকচার, এই রিপ্রেজেন্টেশনটাকে বলে লুইস ইলেকট্রন ডট স্ট্রাকচার। দেখ, আমি তোকে বুঝিয়ে দিচ্ছি তোদেরকে যে লুইস ইলেকট্রন ডট স্ট্রাকচার বলতে কি বোঝায়। কোভ্যালেন্ট বন্ডের সময় আরও ডিটেলে যাব। আপাতত আয়নিক বন্ডের ক্ষেত্রে যেভাবে লুইস ইলেকট্রন ডট স্ট্রাকচার করে সেটা নিয়ে আমরা আলোচনা করছি। তো তাতে কি করতে হবে না, কয়েকটা স্টেপ আছে, স্টেপস টু রাইট দ্য স্ট্রাকচার। এটা আগে দেখ। ফার্স্ট অফ অল, রাইট দ্য কেমিক্যাল সিম্বল অফ দ্য এলিমেন্টস, মানে যাদের যাদের মধ্যে বন্ড হচ্ছে তাদের কেমিক্যাল সিম্বল সেটা লিখতে হবে। হ্যাঁ, হয়নি আরো অনেক কিছু আছে ওগুলো ওখানে সেরকম একটা কিছু নেই আর কি, মানে আরো অনেক কিছু বুঝতে হবে। আজকে পর বুঝলে বুঝতে পারবে। ওখানে বইটাতে একই জিনিস বারবার লিখেছে, অথচ ইম্পর্টেন্ট জিনিস লেখেনি। আমি আলাদা করে সিলেবাসের ওপরে বেস করে আমি করে দিচ্ছি, ওটা হয়নি, ওদের হবে না, ওদের কোশ্চেনের অ্যান্সার ঠিকঠাক করা যাবে না, একটু ঘুরিয়ে ফিরিয়ে দিলে করা যাবে না, ওই বইটা চলবেই না। তো কেমিক্যাল সিম্বল এলিমেন্টসের লিখতে হবে। দ্বিতীয় কথা হচ্ছে যে প্রত্যেকের ভ্যালেন্স ইলেকট্রন, মানে কতগুলো বাইরের সেলের ইলেকট্রন, সেই বাইরের সেলের ইলেকট্রন সিম্বলের চারিদিকে লিখতে হবে ইন দ্য ফর্ম অফ ডট অর স্টার,
ডট বা স্টার দিয়ে, যেরকম ধর সোডিয়াম, তার বাইরের সেলের একটা ইলেকট্রন, তো সোডিয়াম এরকম ডট বা সোডিয়াম এরকম ক্রস এরকম দিয়েও লেখা যেতে পারে। টু শো দ্য ট্রান্সফার অফ ওয়ান ইলেকট্রন, এখান থেকে একটা ইলেকট্রন ট্রান্সফার হচ্ছে উইথ হাফ হেডেড অ্যারো, এরকম হাফ হেডেড অ্যারো। আর ফর ট্রান্সফার অফ টু ইলেকট্রনস, দুটো ইলেকট্রন যখন ট্রান্সফার হবে তখন দুটো ইলেকট্রন যখন ট্রান্সফার হবে তখন এরকম ফুল হেডেড অ্যারো এরকম দিয়ে ট্রান্সফার করতে হবে। তো লুইস ডট স্ট্রাকচারের এই আয়নিক বন্ডের ক্ষেত্রে লুইস ইলেকট্রন ডট স্ট্রাকচারের এই চারটে পয়েন্ট আমাকে ফার্স্ট মনে রাখতে হবে, যে কেমিক্যাল সিম্বল এলিমেন্টের লিখতে হবে, ভ্যালেন্স ইলেকট্রনগুলোকে রিপ্রেজেন্ট করতে হবে ডট বা স্টার দিয়ে, আর ট্রান্সফার অফ ইলেকট্রন হাফ হেডেড অ্যারো দিয়ে দেখাতে হবে একটা ইলেকট্রন হলে, দুটো ইলেকট্রন হলে ফুল হেডেড অ্যারো দিয়ে দেখাতে হবে। তো এটা হচ্ছে লুইস ইলেকট্রন ডট স্ট্রাকচার এর নিয়ম কানুন। এইবারে আমরা এখানে একটা কম্পাউন্ডের ক্ষেত্রে লুইস ইলেকট্রন ডট স্ট্রাকচারের এক্সাম্পল দিচ্ছি। আমরা সবাই জানি যে সোডিয়ামের টোটাল 11 ইলেকট্রন থাকে। 11 ইলেকট্রন কিভাবে থাকে? 2, 8, 1, এই 1টা লাস্টের যে 1 ইলেকট্রন এইটা এখানে দেখানো রয়েছে। ক্লোরিনের ইলেকট্রনটাকে স্টার দিয়ে দেখানো হয়েছে। ক্লোরিনের হচ্ছে 17টা ইলেকট্রন রয়েছে, 17টা ইলেকট্রন, 2, 8, 7, এই যে 7টা ইলেকট্রন এখানে দেখানো রয়েছে, 2, 2, 4, 2, 6, 1, 7। সোডিয়াম থেকে একটা ইলেকট্রন ক্লোরিনের কাছে যাচ্ছে, আর সোডিয়াম কি হয়ে যাবে +1 আর ক্লোরিন কি হয়ে যাবে -1, এবং সোডিয়াম আর ক্লোরিনের মধ্যে একটা ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স অফ অ্যাট্রাকশন, তাতে সোডিয়াম ক্লোরাইডটা তৈরি হবে। তো এটা হচ্ছে লুইস ইলেকট্রন ডট স্ট্রাকচারের রিপ্রেজেন্টেশন, LDS, লুইস ডট স্ট্রাকচার রিপ্রেজেন্টেশন, এটাকে বলে LDS রিপ্রেজেন্টেশন। তো এই LDS রিপ্রেজেন্টেশন করে আমরা কি করতে পারি না, একটা কম্পাউন্ড, আয়নিক কম্পাউন্ডকে রিপ্রেজেন্ট করতে পারি, যেরকম তুই দেখতে পাচ্ছিস। আবার ধর অন্য আর একটা এক্সাম্পল দিচ্ছি, ধর ম্যাগনেসিয়াম ক্লোরাইড MgCl2, তাহলে সেখানে কি হচ্ছে না, ম্যাগনেসিয়াম তাতে কত 12টা ইলেকট্রন রয়েছে, তাহলে 2, 8 আর 2, তাহলে এই যে দুটো ইলেকট্রন এখানে রিপ্রেজেন্ট করা আছে। এবারে এর কাছে একটা ইলেকট্রন যাচ্ছে আর এর কাছে একটা ইলেকট্রন আসছে আর একটা ক্লোরিনের কাছে, ক্লোরিন কারণ 2, 8, 7, এই 7টা ইলেকট্রন, তাহলে 2, 2, 4, 2, 6, 1, 7, এটাও তাই একই, 2, 2, 4, 2, 6, 1, 7, তাহলে এখানেও একটা ইলেকট্রন যাচ্ছে, এতে একটা ইলেকট্রন প্লাস হলো, এটাতেও একটা ইলেকট্রন প্লাস হলো, তাহলে Mg2+ হয়ে গেল, আর 2Cl- তাদের মধ্যে অ্যাট্রাকশন, অবভিয়াসলি MgCl2 বলে কম্পাউন্ডটা তৈরি হয়। এভাবে আয়নিক কম্পাউন্ডগুলোকে যদি বলে যে লুইস ইলেকট্রন ডট স্ট্রাকচার দিয়ে তুমি রিপ্রেজেন্ট করো, তাহলে লুইস ইলেকট্রন ডট স্ট্রাকচার দিয়ে তুই রিপ্রেজেন্ট করতে পারিস, ঠিক যেরকম ভাবে আমি বললাম সেভাবে। তো লুইস ইলেকট্রন ডট স্ট্রাকচার দিয়ে তুই এটাকে রিপ্রেজেন্ট করতে পারিস। এবার দেখ যে আমরা ম্যাগনেসিয়াম অক্সাইড এটাকে রিপ্রেজেন্ট করব, তো একই রকম ভাবে 2, 8, এটা 2, বাইরের সেলে 2, তাহলে দুটো ইলেকট্রন এখানে ছেড়ে দিল, অক্সিজেনের 2, 6, বাইরের সেলে 6 আছে, 2, 2, 4, 2, 6, তাহলে দুটো ইলেকট্রন অ্যাড হওয়া মানে এখানে দুটো ইলেকট্রন অ্যাড হয়ে গেল, এর দুটো ইলেকট্রন মাইনাস হলো, তাহলে Mg2+, O2-, এদের মধ্যে আবার অ্যাট্রাকশন, এবং সেখান থেকে MgO ম্যাগনেসিয়াম অক্সাইড তৈরি হবে। তো এগুলো নর্মালি হচ্ছে কি না, যেভাবে বন্ডিংটা হয়
সেই বন্ডিং এর প্যাটার্নটা আয়নিক বন্ডের ক্ষেত্রে বন্ডিং এর প্যাটার্নটা আমরা এইভাবে দেখালাম, এটা ডাবল হেডেড অ্যারো। তো কিভাবে আয়নিক বন্ড হবে, কিভাবে তুমি রিপ্রেজেন্ট করবে আয়নিক বন্ডকে, তার নিয়ম কানুনটা আমি বললাম। ক্যালসিয়াম ক্লোরাইড যখন করতে যাবি তখন ক্যালসিয়ামে একটা ইলেকট্রন, এদিকেও ক্যালসিয়ামে একটা ইলেকট্রন। ক্যালসিয়ামের কতগুলো না 2 8 8 2, এই বাইরে 2, সে দুটো ইলেকট্রন এখানে দেখানো রয়েছে, এখানে ইলেকট্রন গেল, তাহলে ক্যালসিয়াম 2+, তার সাথে অ্যাট্রাকশন দুটো Cl-, তাহলে ক্যালসিয়াম ক্লোরাইড এখানে অ্যাট্রাকশন এবং ক্যালসিয়াম ক্লোরাইড এখান থেকে ফর্ম করবে। তো ক্যালসিয়াম ক্লোরাইড যখন তৈরি হবে তখন ঠিক একই রকমভাবে তৈরি হবে, যেরকম আমি বললাম, আগেরগুলোর এক্সাম্পল দিলাম। ক্যালসিয়াম ক্লোরাইড। পটাশিয়াম সালফাইড, পটাশিয়ামের কত না, পটাশিয়ামের হচ্ছে 19, পটাশিয়ামের 19 2 8 8 1, এই 1 এটাকে তো একটা। সালফারে কত, সালফারে 16 2 8 আর 6, বাইরে 6টা ইলেকট্রন, 2 2 4 2 6, তাহলে এতে দুটো ইলেকট্রন অ্যাড হবে, দুটো পটাশিয়াম, তাহলে K+, এর মধ্যে অ্যাট্রাকটিভ ফোর্স জেনারেট করবে এবং K2S তৈরি হবে, পটাশিয়াম সালফাইড। তো এরকম নানান রকমের কম্পাউন্ডের ক্ষেত্রে তোকে যদি লুইস ইলেকট্রন ডট স্ট্রাকচার তৈরি করতে বলে তাহলে তুই আয়নিক কম্পাউন্ড। আমি শুনতে পাচ্ছি না, আমার এখানে না প্রচুর আওয়াজ আসছে। হ্যাঁ বল। স্যার বলছি একটা করতে দাও না। আচ্ছা ঠিক আছে। এটা কর Al2O3,
কোনটা কি এরকম হবে? দাঁড়াও দেখাচ্ছি। এক মিনিট স্ক্রিন করে দেখতে পাচ্ছ? ভালো দেখতে পাচ্ছি না। দুটো অ্যালুমিনিয়াম থেকে তিনটে তিনটে 6টা ইলেকট্রন বেরোবে, আর অক্সিজেনে দুটো দুটো করে ইলেকট্রন ঢুকবে। আমি তোকে দেখিয়ে দিচ্ছি, তুই একটু মিলিয়ে নে এখান থেকে। অ্যালুমিনিয়ামের হচ্ছে তোর 13টা করে ইলেকট্রন। অ্যালুমিনিয়ামের 2, 8, 3, এই থার্ড ইলেকট্রন, যে একটা দুটো তিনটে ইলেকট্রন, এটাতেও তিনটে ইলেকট্রন। তাহলে অ্যালুমিনিয়াম দুটো আছে, সেটা 6 ইলেকট্রন ডোনেট করছে, আর অক্সিজেন হচ্ছে 2 আর 6। তাহলে এ হচ্ছে তিনটে করে ইলেকট্রন ছাড়ছে, এ দুটো করে ইলেকট্রন নিচ্ছে। তাহলে অক্সিজেন যদি দুটো করে ইলেকট্রন নেয়, তাহলে 2 অ্যালুমিনিয়াম 3+ আর 3 O2 মাইনাস, এদের মধ্যে অ্যাট্রাকটিভ ফোর্স, এবং এই অ্যাট্রাকটিভ ফোর্সে Al2O3 তৈরি হয়। এরকম হয়েছে? ঠিক আছে, কোনো অসুবিধা নেই। আচ্ছা, যদি তুই সোডিয়াম ফ্লুরাইড করিস, সেটা অনেকটা সোডিয়াম ক্লোরাইডেরই মতো, কোনো অসুবিধার কিছু নেই। এর একটা ইলেকট্রন আছে, এর কাছে দিয়ে দেবে, তাহলে সোডিয়াম প্লাস হবে এবং ফ্লুরিন মাইনাস হবে। তাদের মধ্যে অ্যাট্রাকশন থাকবে এবং তাতে সোডিয়াম ফ্লুরাইড তৈরি হবে। এগুলো সবই হচ্ছে ক্যালসিয়াম অক্সাইডও করতে পারিস, একই সিমিলার। ক্যালসিয়াম অক্সাইড, ক্যালসিয়াম 2+, O2 মাইনাস, সরি, ক্যালসিয়াম অক্সাইডও হবে। এবার দেখ, যে জিনিসটা বলতে চাইছি, এটা তো লুইস ইলেকট্রন ডট স্ট্রাকচার হলো। আয়নিক বন্ডের বাকি জিনিসটা আগের দিনকার পড়িয়েছিলাম। এবারে দেখ যে আমরা কি বলেছিলাম। আমরা বলেছিলাম যে কেমিক্যাল বন্ড বা কেমিক্যাল কম্বিনেশন সেটা দুরকম ভাবে হতে পারে। একটা হচ্ছে কি না, এটা হচ্ছে কমপ্লিট ট্রান্সফার অফ ওয়ান অর মোর ইলেকট্রন ফ্রম ওয়ান অ্যাটম টু অ্যানাদার। আর একটা হচ্ছে কি না, বাই শেয়ারিং অফ ইলেকট্রন। এই দুরকম ভাবে হতে পারে। এটা তো অলরেডি পড়িয়েছি, যেটাকে বলে আয়নিক বন্ড। এটা হচ্ছে আয়নিক বন্ড, এটা তো অলরেডি আমরা ডিসকাস করেছি। এবারে আমরা যেটা ডিসকাস করব সেটা হচ্ছে যে শেয়ারিং অফ ইলেকট্রন, কি করে ইলেকট্রন শেয়ার হবে সেই ব্যাপারটা নিয়ে আমরা আলোচনা করব ডিটেলে। তো শেয়ারিং অফ ইলেকট্রন সেখানে দু রকমের হতে পারে, দু রকমের শেয়ারিং হতে পারে। যে শেয়ারিং অফ ইলেকট্রন তার টাইপস, সেটা হচ্ছে কি না, একটা হচ্ছে, একটা টাইপকে বলে কোভ্যালেন্ট, এটা একটা টাইপ কোভ্যালেন্ট বন্ডিং। আর একটা হচ্ছে, সেটাও আজকে পড়বো, সেটা হচ্ছে কোঅর্ডিনেট কোভ্যালেন্ট বন্ডিং। একটা হচ্ছে কোভ্যালেন্ট বন্ডিং আর একটা হচ্ছে কোঅর্ডিনেট কোভ্যালেন্ট বন্ডিং। এই দুটোতেই কিন্তু শেয়ার হয়, কিন্তু শেয়ার হওয়ার প্রসেসটা আলাদা। শেয়ারিং হওয়ার যে প্রসেস, যে পদ্ধতিটা হয়, সেই পদ্ধতিটা আলাদা, কিন্তু দুটোতেই কিন্তু শেয়ারিং অফ ইলেকট্রন হয়। তো আমরা প্রথমে যেটা ডিসকাস করবো সেটা হচ্ছে যে কোভ্যালেন্ট বন্ডিং। কোভ্যালেন্ট বন্ডিংটাই প্রথমে আমরা আলোচনা করব। তো কোভ্যালেন্ট বন্ডিং এ দেখ যে the bond formation between two atoms by the mutual sharing of electrons between them is called covalent bond or covalent linkage. নিচে দেখতে পাচ্ছিস যে দুজনে ইকুয়ালি দুটো হাড্ডি নিয়ে ইকুয়ালি শেয়ার করছে, এরকম ধরনের একটা ছবি আছে। তো বন্ড ফর্ম বিটুইন টু অ্যাটমস, দুটো অ্যাটমের মধ্যে, বাই দ্য মিউচুয়াল শেয়ারিং অফ ইলেকট্রনস বিটুইন
দেম ইজ কল্ড কোভ্যালেন্ট বন্ড অর কোভ্যালেন্ট লিঙ্কেজ। যদি মিউচুয়ালি শেয়ারিং করে, এও দিল ও দিল ইলেকট্রন, সেরকম ভাবে যদি বন্ড হয়, এও একটা ইলেকট্রন দিয়েছে ও একটা ইলেকট্রন দিয়েছে, এরকম ভাবে দিয়ে যদি বন্ড হয়, তাহলে সে ধরনের বন্ডকে বলে কি? কোভ্যালেন্ট বন্ড বা কোভ্যালেন্ট লিঙ্কেজ। এটা কিভাবে সম্ভব সেটা আমরা আলোচনা করছি। এই মলিকিউলগুলোর ক্ষেত্রে আমরা, এটা হচ্ছে এক্সাম্পল, হাইড্রোজেন, ক্লোরিন, নাইট্রোজেন এরকম একই অ্যাটম হতে পারে। হাইড্রোজেন, নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লুরিন বা HCl এসব হতে পারে। তার মানে হাইড্রোজেন বা অক্সিজেন বা নাইট্রোজেন এগুলোকে বলে কি? হোমো নিউক্লিয়ার। আর ধর HF, HCl, CO2 এইসব যেই থাকে এগুলোকে বলে কি? হেটেরো নিউক্লিয়ার, হোমোনিউক্লিয়ার মানে একই রকমের অ্যাটম। হাইড্রোজেন এটা একই অ্যাটম, অক্সিজেন এটা সেম অ্যাটম। কিন্তু হেটেরোনিউক্লিয়ার মানে কি? HF, একটা আলাদা অ্যাটম, ফ্লুরিন একটা আলাদা অ্যাটম, বা HCl একটা আলাদা অ্যাটম, হাইড্রোজেন একটা আলাদা অ্যাটম। যদি একই অ্যাটমের মধ্যে কোভ্যালেন্ট বন্ড হয় তাহলে সেটাকে বলে হোমোনিউক্লিয়ার কোভ্যালেন্ট বন্ড, আর যদি ডিফারেন্ট অ্যাটমের মধ্যে যদি কোভ্যালেন্ট বন্ড হয় তাকে বলে কি? হেটেরোনিউক্লিয়ার। হেটেরো মানে আলাদা, ডিফারেন্ট, দুটো আলাদা অ্যাটমের মধ্যে বন্ড হচ্ছে, তাকে বলে হেটেরোনিউক্লিয়ার। তো এখন দেখ যে আমরা এরকম ধরনের কিছু ইম্পর্টেন্ট পয়েন্ট বলছি। সেটা হচ্ছে কি না, প্রথম কথা যে কোভ্যালেন্ট বন্ড কাদের মধ্যে হবে। ইউজুয়ালি, এটা কিন্তু হার্ড অ্যান্ড ফাস্ট রুল নেই, ইউজুয়ালি নন মেটালস ফর্ম কোভ্যালেন্ট বন্ড ফর্ম করে কিন্তু নন মেটালরা। যারা নন মেটাল তারাই কিন্তু জেনারেলি কোভ্যালেন্ট বন্ড ফর্ম করে। সাধারণত মেটালগুলো যে করে না তা নয়, কিন্তু খুব এক্সেপশনাল, নন মেটালগুলোই জেনারেলি করে। যত আমি তোকে এখানে এক্সাম্পল দেখাচ্ছিলাম সবই প্রায় নন মেটাল। যেরকম হাইড্রোজেন, ক্লোরিন, নাইট্রোজেন, অক্সিজেন এরা সবাই কিন্তু নন মেটাল। তো ইউজুয়ালি নন মেটাল ফর্ম কোভ্যালেন্ট বন্ড। হেটেরোনিউক্লিয়ারও দেখতে পারিস সেগুলো নন মেটালই হয়। অ্যামোনিয়া, আমরা যখন ডিসকাস করি হেটেরোনিউক্লিয়ার, অ্যামোনিয়া বা ওয়াটার বা ধর HCl, HBr এগুলো সবই কিন্তু প্রত্যেকটাই কি? এগুলো সবই হচ্ছে নন মেটাল, প্রত্যেকেই হচ্ছে নন মেটাল। তো ইউজুয়ালি নন মেটালস ফর্ম কোভ্যালেন্ট বন্ড, নন মেটালগুলোই কোভ্যালেন্ট বন্ড ফর্ম করে, যেরকম তুই দেখতে পাচ্ছিস যে এক্সাম্পল দিলাম। এবার দেখ যে নন মেটাল কিরকম টাইপের, জেনারেলি কিরকম ধরনের নন মেটালগুলো হয়। সেক্ষেত্রে আমরা বলছি কি না, অ্যাটমস অফ নন মেটাল have 5, 6, 7 electrons in their outermost shell. জেনারেলি 5টা বা 6টা বা 7টা ইলেকট্রন বাইরের সেলে থাকছে, এক্সেপ্ট কার্বনও কিন্তু নন মেটাল। কার্বনেরও বাইরের সেলে 4টে ইলেকট্রন আছে এবং হাইড্রোজেনের 1টা ইলেকট্রন আছে, তারাও কিন্তু কোভ্যালেন্ট বন্ড করে। কার্বন বা হাইড্রোজেনটা জেনারেলি এক্সেপশন, ওরাও করে, কিন্তু 5টা বা 6টা বা 7টা ইলেকট্রন থাকে না। জেনারেলি 5টা বা 6টা বা 7টা ইলেকট্রন থাকে। যেরকম আমি তোকে এক্সাম্পল দিচ্ছি, ধর তুই নাইট্রোজেন কোভ্যালেন্ট বন্ড সবসময় করে, নাইট্রোজেনের 7টা ইলেকট্রন, তো 2, আর বাইরের সেলে কিন্তু 5টা আছে। আবার ধর অক্সিজেন, ছটা আছে, তাহলে 5টা 6টা, বা ধর ফ্লুরিন 9টা আছে, এটা 2টো 7টা। তো 5টা 6টা 7টা এই ধরনের ইলেকট্রন যদি থাকে বাইরের সেলে, তারা জেনারেলি কোভ্যালেন্ট বন্ড ফর্ম করে। তারপরে কি না, কার্বনের ব্যাপারটাও কিন্তু এর সাথে ধরতে হবে। কার্বন 2, 4
এর বাইরের সেলে 4টে আছে, এও করে। বা হাইড্রোজেনের তো একটা ইলেকট্রন আছে, হাইড্রোজেনও কিন্তু এও কিন্তু কি করে না কোভ্যালেন্ট বন্ড ফর্মেশন করে। তো কোভ্যালেন্ট বন্ড ফর্মেশনের জন্য কিন্তু আউটার মোস্ট সেলে 5টা বা 6টা বা 7টা জেনারেলি দরকার। আর কার্বন যেহেতু কোভ্যালেন্ট বন্ড করে তাই কার্বনেরটাও ধরলাম এবং হাইড্রোজেনেরটাও ধরলাম। কার্বন হাইড্রোজেন হচ্ছে এক্সেপশনের কথা বললাম। তো 5টা 6টা বা 7টা ইলেকট্রন থাকবে বাইরের সেলে, এবং কার্বন হাইড্রোজেন সেগুলোকে ধরে নিলে 4টে বা 1টা ইলেকট্রন থাকছে। এখানে এখানে বেশ কয়েকটা কম্পাউন্ড দেখানো হচ্ছে। তুই দেখতে পাচ্ছিস যে তারা কোভ্যালেন্ট বন্ড করছে, শেয়ারিং করছে। যেরকম ধর হাইড্রোজেন হাইড্রোজেন, সেখানে হাইড্রোজেন এলিমেন্টারি হাইড্রোজেন, এবং হাইড্রোজেনগুলো এখানে দেখতেই পাচ্ছিস হাইড্রোজেন একটা বন্ড করেছে। এখানে মিথেন, এগুলো নিয়ে বন্ডিং নিয়ে আলোচনা করব। মিথেন, কার্বন 4টে হাইড্রোজেন। এখানে ক্লোরিনের সাথে ক্লোরিন বন্ড করেছে। এখানে ওয়াটার ফর্ম করেছে। এগুলো সবই কিন্তু কোভ্যালেন্ট বন্ড। এই 4টে যে দেখানো হচ্ছে সবই কিন্তু কোভ্যালেন্ট বন্ড। সেখানে হোমোনিউক্লিয়ার হতে পারে বা হেটেরোনিউক্লিয়ার হতে পারে, যা খুশি হতে পারে, কিন্তু সব মিউচুয়াল শেয়ারিং হয়েছে। মিউচুয়াল শেয়ার করেছে, এও ইলেকট্রন দিয়েছে, ও ইলেকট্রন দিয়েছে, মিউচুয়াল শেয়ার করে কিন্তু এই ধরনের বন্ডিংগুলো হয়েছে। তো এইগুলোকে আমরা ডিটেলে লুইস ইলেকট্রন ডট রিপ্রেজেন্টেশন বা এই সমস্ত রিপ্রেজেন্টেশন করে আমরা বের করার চেষ্টা করব, তাদের স্ট্রাকচার কীরকম হয় ইত্যাদি ইত্যাদি। এবার হচ্ছে যে কত রকম টাইপের কোভ্যালেন্ট বন্ড রয়েছে। কোভ্যালেন্ট বন্ড দুটো অ্যাটমের মধ্যে কতগুলো বন্ড হতে পারে ম্যাক্সিমাম এবং মিনিমাম, সেগুলো নিয়ে আমরা আলোচনা করছি। দেখ, সিঙ্গেল কোভ্যালেন্ট বন্ড হতে পারে। সিঙ্গেল কোভ্যালেন্ট বন্ড মানে আজকে যদি ধর ফ্লুরিন আছে, এদিকে একটা ফ্লুরিন আছে, তো ফ্লুরিনের বাইরের সেলে কটা না, ফ্লুরিনের বাইরের সেলে 7টা ইলেকট্রন রয়েছে, 2 আর 7। তাহলে 1 2 3 4 5 6, এখানে 7, এখানে 1 2 3 4 5 6, এই 7। তো এই ফ্লুরিনের এই যে ইলেকট্রন, একটা করে ইলেকট্রন, এরা যখন এরকমভাবে পেয়ার আপ করে তখন ফ্লুরিনের মধ্যে এরকম সিঙ্গেল বন্ড এরকম হয়। এইখানে কয়েকটা বিষয় লক্ষ্য রাখার দরকার, যে যখন এরকম ধরনের বন্ড হয়, আমি এখানে বড় করে লিখছি, ফ্লুরিন যখন বন্ড হলো তখন এইখানে ফ্লুরিন যখন লিখি তখন F2 লিখি, F2 লিখি। হ্যাঁ, আমরা যখন ফ্লুরিন এমনি অক্সিজেন তো আমরা শুধু O লিখতে পারি না, O2 লিখি। তো ফ্লুরিনও কি F লিখতে পারবো না, F2 লিখতে হবে? ফ্লুরিন অ্যাটম হলে F, আর ফ্লুরিন মলিকিউল হলে F2। অ্যাটম তো এক্সিস্ট করে না, F2 এক্সিস্ট। হ্যাঁ, মানে F2। এইখানে 2 2 4 2 6, এখানে 2 2 4 2 6। এই ইলেকট্রনকে বলে কি না বন্ড পেয়ার, আর এটা হচ্ছে কি বন্ড পেয়ার, যেটা বন্ডে থাকে, আর লোন পেয়ার যেটা কিনা বন্ড করে না। এইগুলো হচ্ছে লোন পেয়ার, এগুলো হচ্ছে লোন পেয়ার, আর এগুলো হচ্ছে বন্ড পেয়ার। এগুলো হচ্ছে লোন পেয়ার, আর এইটা হচ্ছে বন্ড পেয়ার। বন্ডে থাকে যে ইলেকট্রন তাকে বলে বন্ড পেয়ার, আর বন্ডে থাকে না যে ইলেকট্রন কিন্তু আউটার মোস্ট সেলে থাকে তাকে বলে লোন পেয়ার। তো সিঙ্গেল কোভ্যালেন্ট বন্ড যখন করে, ফ্লুরিন যখন সিঙ্গেল বন্ড করে তখন কিন্তু তাদের মধ্যে একটা বন্ড পেয়ার থাকে, কিন্তু 3টে করে লোন পেয়ার থাকে। এটা হচ্ছে সিঙ্গেল কোভ্যালেন্ট বন্ড when sharing of only one pair of electrons takes place between the atoms. Only one pair of electron, এক পেয়ার ইলেকট্রন মানে দুটো ইলেকট্রনই বন্ডিংয়ে পার্টিসিপেট করেছে, এরকম তাকে বলে সিঙ্গেল কোভ্যালেন্ট বন্ড। এরপরে দেখ, হাইড্রোজেন বা ক্লোরিন এরকম এক্সাম্পল দিলাম, হাইড্রোজেন বা ক্লোরিনের এক্সাম্পলগুলো দিলাম। এখানে হাইড্রোজেন, ক্লোরিন, ফ্লুরিনও এক্সাম্পল নিতে পারিস। এগুলো হচ্ছে সিঙ্গেল কোভ্যালেন্ট বন্ড, অনলি ওয়ান পেয়ার অফ ইলেকট্রনস টেকস প্লেস বিটুইন দ্যাট, একটাই মাত্র পেয়ার ইলেকট্রন পার্টিসিপেট করেছে। ডাবল কোভ্যালেন্ট বন্ড, ডাবল কোভ্যালেন্ট বন্ড কিরকম
না, সেখানে কিন্তু দুটো ইলেকট্রন টু পেয়ার্স পার্টিসিপেট করে। ধর অক্সিজেন কিরকম না 2 6, তাহলে 1 2 3 4 5 6, আর একটা অক্সিজেন 1 2 3 4 5 6, তাহলে এরকম ভাবে এই একটা এরকম, তাহলে অক্সিজেন 1 2 3 4 1 2, এটা হচ্ছে কি ডাবল কোভ্যালেন্ট বন্ড, এটাকে বলে ডাবল কোভ্যালেন্ট বন্ড। দুটো ইলেকট্রন কিন্তু দু জোড়া ইলেকট্রন পার্টিসিপেট করেছে, এখানে দুটো ইলেকট্রন আছে, এখানেও দুটো ইলেকট্রন আছে, দু জোড়া ইলেকট্রন, টু পেয়ার অফ ইলেকট্রনস টেক্স প্লেস বিটুইন দেম। যেরকম অক্সিজেন বললাম O2, কার্বন ডাইঅক্সাইডও করতে পারিস, কার্বন ডাইঅক্সাইড C, এটা একটা ডাবল বন্ড, আবার এটাও একটা ডাবল বন্ড, দুটো ডাবল বন্ড আছে এখানে, দুটো ডাবল বন্ড আছে কার্বন আর অক্সিজেনের মধ্যে, ডান দিকে এদিকে দুটো, এদিকে দুটো, তাহলে মানে টু পেয়ার্স অফ এখানে ডাবল বন্ড রয়েছে। তাহলে ডাবল বন্ড কোভ্যালেন্ট কম্পাউন্ড বুঝতে পারলি যে দুটো পেয়ার যদি অফ ইলেকট্রন যদি পার্টিসিপেট করে কোভ্যালেন্ট বন্ডিং এ, তাহলে তাকে বলে কি, তাকে বলে ডাবল কোভ্যালেন্ট বন্ড হলো। এইবারে কার্বন ডাইঅক্সাইড, সেটাও একটু আগে বলছিলাম, কার্বন ডাইঅক্সাইড সি, এদিকে ডাবল বন্ড, এদিকে একটা ডাবল বন্ড রয়েছে, এদিকে একটা ডাবল বন্ড রয়েছে, এই যে অক্সিজেনের সাথে একটা ডাবল বন্ড আর একটা ডাবল বন্ড, চারটি ইলেকট্রন, একটা ডাবল বন্ড আর দুদিকে দুটো করে এরকম কোভ্যালেন্ট বন্ড হয়েছে, চারটে শেয়ার ইলেকট্রন পেয়ার আছে, হচ্ছে ডাবল বন্ড। এবারে দেখ ট্রিপল কোভ্যালেন্ট বন্ড। ট্রিপল কোভ্যালেন্ট বন্ড হচ্ছে শেয়ারিং অফ থ্রি পেয়ার অফ ইলেকট্রনস, থ্রি পেয়ার অফ ইলেকট্রন মানে ধর নাইট্রোজেনে কটা ইলেকট্রন আছে, 2, 5টা ইলেকট্রন, 1 2 3 4 5, আর একটা নাইট্রোজেন 1 2 3 4, তাহলে এইখানে একটা নাইট্রোজেন ট্রিপল বন্ড, এখানে উত্তরগুলো লিখে দিতে হবে। তাহলে এটা হয়ে গেল কি, এখানে নাইট্রোজেন এরকম ট্রিপল বন্ড দেখতে পাচ্ছিস। তো তিনটের বেশি কখনো বন্ড হতে পারে না, তিনটে বন্ডের বেশি, দুটো অ্যাটমের মধ্যে কখনো চারটে বন্ড হতে পারে না বিটুইন টু অ্যাটমস, 4 bonds নেভার ফর্ম। চারটে বন্ড কিন্তু দুটো অ্যাটমের মধ্যে কখনো তৈরি হতে পারে না। বন্ড হয় যে কোনো অ্যাক্সিস বরাবর, তো অ্যাক্সিস তো তিনটে আছে, তো তিনটে ছাড়া কিন্তু আর কোনো অ্যাক্সিস নেই, সেই জন্য কিন্তু এরা কখনো বন্ড করতে পারে না। তো ট্রিপল বন্ডেড কোভ্যালেন্ট কম্পাউন্ড, 3 পেয়ার অফ ইলেকট্রনস টেক্স প্লেস বিটুইন দ্য অ্যাটম, তাই ট্রিপল বন্ড নাইট্রোজেনের ক্ষেত্রে ট্রিপল বন্ড হয়। N2 যে মলিকিউলটা, সেটা নাইট্রোজেন তিনটে বন্ড করে। নাইট্রোজেন এত আনরিঅ্যাক্টিভ কেন? নাইট্রোজেন কেন এত আনরিঅ্যাক্টিভ? নাইট্রোজেন বন্ড is very strong, so nitrogen do not take part chemical reaction.
কেমিক্যাল রিয়াকশনে সেই জন্য নাইট্রোজেন পার্টিসিপেট করতে পারে না। নাইট্রোজেনের মধ্যে যে বন্ড আছে, যে হোল্ড আছে, দুজনের মধ্যে টেনে ধরে রয়েছে, সেই টানটা অনেক বেশি। তাকে যদি ভাঙতে হয়, মাঝখান থেকে যদি তুমি ভাঙতে চাও, তাহলে অনেক বেশি এনার্জি লাগবে। সিঙ্গেল বন্ড থাকলে সহজে ভাঙা যায়, ডাবল বন্ড থাকলে আরো ডিফিকাল্ট। ট্রিপল বন্ড থাকলে তার অ্যাট্রাকটিভ ফোর্সটা এতই বেশি হয় যে তাদেরকে আলাদা করা খুবই ডিফিকাল্ট হয়। তো সেই জন্য ট্রিপল বন্ডের কোভ্যালেন্ট বন্ড এটা কিন্তু মোস্ট স্টেবল, লিস্ট রিয়াক্টিভ। যেটা মোস্ট স্টেবল হয় সে কিন্তু রিয়াকশনে পার্টিসিপেট করতে পারে না, সেটা লিস্ট রিয়াক্টিভ হয়। তো ট্রিপল কোভ্যালেন্ট কম্পাউন্ড যেটা মোস্ট স্টেবল এবং লিস্ট রিয়াক্টিভ, সেটার কথা বললাম। এখানেও তুই আরো দেখতে পাবি যে নাইট্রোজেনের তো দেখানো হয়েছে এখানে একটা HCN, এই মলিকিউলটা এখানে কিন্তু ট্রিপল বন্ড থাকে, HCN। কিরকম ভাবে হচ্ছে দেখ, হাইড্রোজেনের একটা ইলেকট্রন আছে, কার্বনের 4টে ইলেকট্রন আছে, 1 2 3 এই 4টে। আবার নাইট্রোজেনের 5টা ইলেকট্রন আছে, 1 2 3 4 5টা। তাহলে এখানে একটা কোভ্যালেন্ট বন্ড, এটা হচ্ছে সিঙ্গেল কোভ্যালেন্ট বন্ড। এখানে কিন্তু 1 2 3, আর এখানে হচ্ছে এটা লোন পেয়ার। এটা যেটা পড়ে আছে এটা হচ্ছে লোন পেয়ার। তাহলে ট্রিপল কোভ্যালেন্ট বন্ড। তাহলে এখান থেকে তৈরি হয়ে গেল হাইড্রোজেনের সাথে কার্বনের একটা বন্ড, এখানে ট্রিপল বন্ড নাইট্রোজেন, আর এখানে লোন পেয়ার। দেখ হাইড্রোজেন এটা সিঙ্গেল বন্ড, আর এটা হচ্ছে ট্রিপল বন্ড। তো একই কম্পাউন্ডের মধ্যে একদিকে ট্রিপল বন্ড, একদিকে সিঙ্গেল বন্ড, এরকম তো হতে পারে, এরকম পসিবিলিটি আছে। আবার শুধু ট্রিপল বন্ডও হওয়ার পসিবিলিটি আছে। এগুলো হচ্ছে কেমিক্যাল বন্ডে কত রকমের বন্ড হতে পারে সেটা আমি বললাম। আরেকবার দেখে নে যে সিঙ্গেল কোভ্যালেন্ট বন্ড ফ্লুরিনে যেরকম বা হাইড্রোজেন বা ক্লোরিনে দেখিয়েছি। তারপরে আমি বলেছি ডাবল কোভ্যালেন্ট বন্ড, অক্সিজেন মলিকুল বা কার্বন ডাইঅক্সাইড মলিকুল, সেখানে দেখিয়েছি ডাবল কোভ্যালেন্ট বন্ড। কার্বন ডাইঅক্সাইডেও হয়, সেটাও দেখিয়েছি। ট্রিপল বন্ডের ট্রিপল কোভ্যালেন্ট বন্ড, 3 pairs of electrons takes place between 2 atoms, এবং সেখানে নাইট্রোজেনের ট্রিপল কোভ্যালেন্ট বন্ড। এটা আরও এক্সাম্পল দিয়েছি, সেটা হচ্ছে HCN বা নাইট্রোজেন ট্রিপল বন্ড নাইট্রোজেন ইত্যাদি। এটা নিয়ে কিছু প্রশ্ন আছে, কোনো কিছু জানার আছে, একবার দেখে নে। 2 মিনিট সময় দিলাম, একবার দেখে নে। যদি কিছু প্রশ্ন থাকে তাহলে হ্যাঁ, আমার এখানে না এত আওয়াজ হচ্ছে না, আমি ভালোভাবে শুনতেই পাচ্ছি। এখানে তো রাস্তার উপরে, সেই জন্য সমস্ত মিটিং ফিটিং মিছিল ফিছিল এখন একটু লেগে থাকবে আর কি, মানে এরকম একটা সমস্যা হচ্ছে। কারণ এখন ভোট আসছে, এখন এই সব ঝামেলা একটু 10 তারিখ পরের ডেটটাতে হয়তো হতে পারে, বলা যায় না। পরের ডেটটাতে হবে, তারপরের ডেটটা থেকে হবে না। 10 তারিখে এখানে ভোট, ন্যাচারালি পরের দিনটা হবে হয়তো, তারপরে থেকে হবে না। আচ্ছা, আমি একটা বন্ড করতে দিচ্ছি, তুই করে বলতো যে কিরকম হবে সেই বন্ডটা। ক্যালসিয়াম কার্বাইড CaC2, শো দা বন্ডস। এর বন্ডগুলো তুই দেখ। 1 মিনিট জল খেয়ে নি, এটা কর।
এটা কি হলো? এর মধ্যে আয়নিক আর কোভ্যালেন্ট বন্ড দুটোই আছে। ক্যালসিয়াম 2+ আর C2 হচ্ছে এটা হচ্ছে ক্যালসিয়াম কার্বাইডের ফর্মুলা, ক্যালসিয়াম 2+, এটা মাইনাস, এটা মাইনাস। ক্যালসিয়াম কার্বাইডে এরকম ধরনের, এটা লিখে নে, এটা এক্সেপশনাল কেস যে আয়নিক বন্ড কোভ্যালেন্ট বন্ড দুটোই থাকে। ক্যালসিয়াম প্রথমে ক্যালসিয়াম 2+ হয়, ক্যালসিয়াম 2+ হয় এবং ক্যালসিয়াম 2+ হয়ে সেখান থেকে ক্যালসিয়াম 2+ ফর্ম করে। আর ক্যালসিয়াম 2+টা কার্বাইড C2- এর সাথে অ্যাট্রাকটিভ ফোর্সে, এগুলো হচ্ছে অ্যাট্রাকশন করে ক্যালসিয়াম কার্বাইড ফর্ম করে। দেখা হয়ে গেছে।
লেখা হয়েছে? ঠিক আছে, তাহলে মুছে দিচ্ছি, পরে চলে আসছি আমরা। এবারে হচ্ছে আমরা একটা টার্মিনোলজি আমাদের পড়তে হবে, সেটা হচ্ছে কি ইলেকট্রোনেগেটিভিটি। ইলেকট্রোনেগেটিভিটি বলতে কি বোঝায় আগে দেখ, ভালো করে ব্যাপারটা বোঝার চেষ্টা কর। ইলেকট্রোনেগেটিভিটি কথার মানে হচ্ছে দ্য টেন্ডেন্সি টু অ্যাট্রাক্ট দ্য শেয়ার্ড ইলেকট্রন পেয়ারকে অ্যাট্রাকশনের যে টেন্ডেন্সি। দেখ, আমরা ধর এরকম একটা এক্সাম্পল নিলাম, HCl। তো এইখানে যে দুটো ইলেকট্রন রয়েছে, যদি ক্লোরিন নিজের দিকে টেনে নেয়, ইফ ক্লোরিন draws electron pair more towards itself, then we can say that chlorine is more electronegative than hydrogen. Chlorine draws electron pair more towards itself. ক্লোরিন যদি নিজের দিকে ইলেকট্রন পেয়ারকে টেনে নেয়, এ বি বন্ড আছে, এই মাঝখানে ইলেকট্রন আছে, এই ইলেকট্রনটা যদি এই দিকে সরে যায়, মানে এরকম হয়ে যায়, এই দিকে যদি সরে আসে, তার মানে কি ইলেকট্রোনেগেটিভিটি অফ বি ইজ গ্রেটার দ্যান ইলেকট্রোনেগেটিভিটি অফ এ। সিম্পল ব্যাপার, যে ইলেকট্রন পেয়ার বন্ডে থাকা ইলেকট্রনকে নিজের দিকে টেনে নেয় সেই হচ্ছে ইলেকট্রোনেগেটিভ, সে বেশি ইলেকট্রোনেগেটিভ। এটা একটা রিলেটিভ প্রপার্টি। এটা হচ্ছে কি না রিলেটিভ প্রপার্টি। রিলেটিভ প্রপার্টি মানে কি, কে কার তুলনায় বেশি টানছে ইলেকট্রন, সেটাকে বলে রিলেটিভ প্রপার্টি। তো দুটো অ্যাটম যদি বন্ডেড থাকে, একে অপরের সাথে বন্ডেড রয়েছে, এবার একটা যদি নিজের দিকে ইলেকট্রনটা নিজের দিকে বেশি করে টেনে নেয়, তার মানে যে টেনে নিচ্ছে সে হচ্ছে বেশি ইলেকট্রোনেগেটিভ। এবং এই যে ফেনোমেনাটা, এই যে টেন্ডেন্সি যে ইলেকট্রন টানা, তাকে বলে কি ইলেকট্রোনেগেটিভিটি। ইলেকট্রোনেগেটিভিটি ফ্লুরিনের সব থেকে বেশি। ফ্লুরিন is most electronegative element. ফ্লুরিন হচ্ছে সব থেকে বেশি ইলেকট্রোনেগেটিভ এলিমেন্ট। বাকি এলিমেন্ট সব ফ্লুরিনের চাইতে কম। ইলেকট্রোনেগেটিভিটি ভ্যালু মোটামুটি একটু মনে রাখতে হয়, একটু কিপ ইন মাইন্ড। হাইড্রোজেন দেখ 2.2, কার্বন 2.5, নাইট্রোজেন 3.0, 3.2, 3.5, 4.0। হাইড্রোজেন থেকে ফ্লুরিন পর্যন্ত সায়ান আছে। দেখছিস যে ফ্লুরিনের সব থেকে বেশি ইলেকট্রোনেগেটিভিটি। তো একটু মনে রাখবি এটা অনেক জায়গাতেই দরকার পড়বে, যে কে ইলেকট্রন বেশি টানছে, সেটা দিয়ে অনেক প্রশ্নের অ্যান্সার লিখতে হতে পারে। তো যার ইলেকট্রোনেগেটিভিটি বেশি, তার মানে সে বন্ডেড ইলেকট্রন পেয়ারকে নিজের দিকে বেশি টেনে নেবে। এটাই হচ্ছে নর্মাল ব্যাপার। হাইড্রোজেন, কার্বন, নাইট্রোজেন, ক্লোরিন, অক্সিজেন, ফ্লুরিন, এই কটা দরকার পড়বে। সেই জন্য এই কটা এলিমেন্টের কথা আমি বললাম, যে তারা কিভাবে ইলেকট্রন। ফ্লুরিন সব থেকে বেশি, তার ভ্যালু, এটা হচ্ছে পাউলিং স্কেল। পাউলিং বলে একজন স্কেল বানিয়েছিলেন, সেই স্কেল অনুযায়ী এই ভ্যালুটা দেওয়া রয়েছে। এটা এরকম কিছু নয়, কোনো ইউনিট নেই, এটা হচ্ছে রিলেটিভ টেন্ডেন্সি। তো ফ্লুরিনের সব থেকে বেশি, সেটা হচ্ছে 4। এখন দেখ যে আমরা যেটা পড়তে চাইছি সেটা হচ্ছে কি না, কোভ্যালেন্ট বন্ড আবার সেটা দু রকমের হয়। একটাকে বলে পোলার কোভ্যালেন্ট বন্ড, আর একটাকে বলে নন পোলার কোভ্যালেন্ট বন্ড। তুই এখানে ছবিতে দেখতে পাচ্ছিস যে কেউ একজন ইলেকট্রনটা বেশি টেনে নিয়েছে। যে বেশি ইলেকট্রন টেনে নেয়, যদি এরকম হয়, তাকে বলে পোলার কোভ্যালেন্ট বন্ড।
when two atoms of different electronegativity form covalent bond, the type of bond is called polar covalent bond. এই ধরনের বন্ডকে বলে পোলার কোভ্যালেন্ট বন্ড। এইচএফ দেখানো হচ্ছে, এইচএফ। তো ইলেকট্রন কিন্তু ফ্লুরিনের দিকে সরে এসেছে, ফ্লুরিনের দিকে চলে গেছে, তাই এটা একটু নেগেটিভ আর এটা একটু পজিটিভ। একে কি বলে? পোলার কোভ্যালেন্ট বন্ড। পোলার কোভ্যালেন্ট বন্ড, পোলার কোভ্যালেন্ট বন্ড মানেই হচ্ছে যে সেখানে কিন্তু পোলারিটি থাকবে। পোলারিটি মানে হচ্ছে যে নেগেটিভ পজিটিভ, দিস ইজ কল্ড পোলারিটি। একদিকে বেশি ইলেকট্রন, একদিকে কম ইলেকট্রন, তো পোলারিটি থাকবে, দ্যাট ইজ কল্ড পোলার। ডেল মানে হচ্ছে অল্প, ডেল ডেল কথাটার মানে হচ্ছে স্মল, ডেল মানে হচ্ছে এটাকে বলে স্মল। তো স্মল অ্যামাউন্ট অফ নেগেটিভ এবং স্মল অ্যামাউন্ট অফ পজিটিভ চার্জ থাকবে। দুটো অ্যাটম ডিফারেন্ট ইলেকট্রোনেগেটিভিটি যদি বন্ড করে, ধর ওয়াটার, তাহলে ইলেকট্রনগুলো অক্সিজেনের দিকে, তাহলে এটা নেগেটিভ আর এগুলো হচ্ছে পজিটিভ, এটা পজিটিভ। তাহলে ওয়াটার ইজ পোলার, ওয়াটার অলসো পোলার, কারণ তার মধ্যে যে বন্ড আছে সেই বন্ড একদিকে বেশি ইলেকট্রন, একদিকে কম ইলেকট্রন ইত্যাদি এরকম হয়ে রয়েছে, একে বলে পোলার কোভ্যালেন্ট বন্ড। তো টু অ্যাটমস অফ ডিফারেন্ট ইলেকট্রোনেগেটিভিটি ফর্ম কোভ্যালেন্ট বন্ড, টাইপ অফ বন্ড ইজ কল্ড পোলার কোভ্যালেন্ট বন্ড। নিশ্চয়ই বুঝতে পেরেছিস যে দুটো আলাদা এলিমেন্ট যদি তাদের মধ্যে এরকম ধরনের বন্ডিং হয়, তাহলে পোলার কোভ্যালেন্ট বন্ড থাকে। যেরকম হাইড্রোজেন, ফ্লুরিন, যেটা আমি এখানে এক ছবিতে দেখিয়েছি যে ইলেকট্রন ডেন্সিটি এখানে কমে গেছে। মোস্ট অফ দ্য ইলেকট্রন ডেন্সিটি bonded electron density distributed towards fluorine. Most of the bonded electron density distributed towards fluorine. ফ্লুরিনের দিকে বেশি ইলেকট্রন ডেন্সিটি চলে এসেছে, ফ্লুরিনের দিকেই মোস্ট অফ দ্য ইলেকট্রন ডেন্সিটি চলে এসেছে। হাইড্রোজেনের দিকে কম ইলেকট্রন ডেন্সিটি, লেস ইলেকট্রন ডেন্সিটি। তার দিকে কম ইলেকট্রন ডেন্সিটি, ফ্লুরিনের দিকে বেশি ইলেকট্রন ডেন্সিটি, এমনটা যদি হয় তাহলে সেগুলোকে বলে পোলার কোভ্যালেন্ট বন্ড। আরো এক্সাম্পল এখানে যেগুলো আমি দেখাচ্ছিলাম, সাম আদার এক্সাম্পলস, যেমন ওয়াটার, এটাও কিন্তু পোলার কোভ্যালেন্ট বন্ড। অ্যামোনিয়া মলিকিউল, এইচএফ, এগুলো সবই কিন্তু পোলার কোভ্যালেন্ট বন্ড। পোলার কোভ্যালেন্ট মলিকিউল, অ্যামোনিয়া, ওয়াটার, এইচএফ, এগুলো সবই পোলার কোভ্যালেন্ট মলিকিউল। তাদের সবগুলোতেই কিন্তু ইলেকট্রোনেগেটিভিটি ডিফারেন্স আছে, তার ফলে একজনের কাছে ইলেকট্রন ডেন্সিটি বেশি থাকে, আরেকজনের কাছে কম থাকে ইত্যাদি। কিন্তু নন পোলার কোভ্যালেন্ট, নন পোলার মানে সেটা, নন পোলার কোভ্যালেন্ট বন্ড মানে অবশ্যই সেটা হোমোনিউক্লিয়ার হতে হবে। নন পোলার covalent bond is formed for homonuclear, the হাইড্রোজেন দুটোইতে একই অ্যাটম আছে, তো কোন দিকে যাবে ইলেকট্রন? কোনো দিকেই যাবে না। Cl একই অ্যাটম রয়েছে, বা Br একই অ্যাটম রয়েছে, তো এগুলো সবই কিন্তু কি নন পোলার মলিকিউল এগুলো, এবং যে বন্ড করেছে সেগুলোকে বলে নন পোলার কোভ্যালেন্ট বন্ড। when two atoms of same ইলেকট্রোনেগেটিভ, অ্যাটমগুলো সেম,
To form covalent bond, this type of bond is called non-polar covalent bond. তো সেম ইলেকট্রোনেগেটিভিটি, একই যদি ইলেকট্রোনেগেটিভিটি হয়, সেম যদি অ্যাটম হয়, তাদের মধ্যে যে বন্ড হয়, তাদের মধ্যে যে কোভ্যালেন্ট বন্ড হয়, তাকে বলে নন পোলার কোভ্যালেন্ট বন্ড। তো when two atoms of same electronegativity form covalent bond, this type of bond is called non-polar covalent bond. এখানে যেরকম তুই দেখতে পাচ্ছিস non-polar covalent bond। এখানে ক্লোরিনও নিচে এক্সাম্পল দেওয়া রয়েছে, দুজনে কিন্তু একই রকম ভাবে শেয়ার করছে, আর কেউ বেশি কম শেয়ার করছে না non-polar covalent bond। হাইড্রোজেন বা ক্লোরিন, এগুলো কিন্তু non-polar covalent বন্ডের এক্সাম্পল। এবার দেখ যে কোভ্যালেন্ট বন্ড করার জন্য অ্যাকচুয়ালি কি কি কন্ডিশন জরুরি, সেটা আমরা একটু ডিসকাস করে দিচ্ছি। যে কন্ডিশনস ফর দ্য ফরমেশন অফ কোভ্যালেন্ট বন্ড, বোথ অ্যাটমস হ্যাভ হাই ইলেকট্রোনেগেটিভ, দুজনেই হাই ইলেকট্রোনেগেটিভ হতে পারে। ধর অক্সিজেনের সাথে ফ্লুরিনের বন্ড হচ্ছে OF, এটা হতে পারে। বোথ অ্যাটমস সেম হাই ইলেকট্রোনেগেটিভিটি, এমনটা হতে পারে। বোথ দ্য অ্যাটমস হ্যাভ হাই ইলেকট্রন অ্যাফিনিটি, হাই। দাঁড়া 1 মিনিট, আমি একটু ভালো। হ্যাঁ, ওই টিচার তো আমি টিচার কয়েকজনের সাথে যোগাযোগ করেছি, কিন্তু পেলাম না আর কি, ভালো টিচার বলে কিছু পেলাম না। আমি 2-1জনকে বলেছি, আমি কালকেই কথা বলছিলাম, আজকে সকালবেলাও কথা বলেছি, কিন্তু খুব একটা ভালো না বলে আমি বললাম না। আরও 1-2জনকে আমি বলেছি, মানে যে স্টুডেন্ট পড়েছে আর কি স্যাটিসফাইড না, কথাটা বুঝতে পেরেছেন? মানে স্টুডেন্ট যদি না স্যাটিসফাইড না হয়, সেই জন্য আমি মানে অনেকজন, আমার পুরানো স্টুডেন্ট অনেকজনকে বলেছি। এবারে ওরা আমাকে নাম্বার দেবে বলেছে, এখনো পর্যন্ত দেয়নি, কিন্তু আমি তাড়াতাড়ি করছি। আমি কালকেও ফোন করেছিলাম, আজকেও ফোন করেছি, সেই জন্য আপনাকে জানাইনি আমি, কিন্তু আমি 2-1 দিনের মধ্যে খবর করে দিচ্ছি। আমি বুঝতে পেরেছি দরকার জরুরি। হ্যাঁ, সোশ্যাল সায়েন্স বায়োলজি দুটোই আমি জানি, আর ওটাই বলেছি। ঠিক আছে, আমি দেখছি, খোঁজ খবর লাগাচ্ছি, আমি চিন্তা করবেন। ঠিক আছে। Both the atoms have high electron affinity. ইলেকট্রন অ্যাফিনিটি মানে কি? ইলেকট্রোনেগেটিভিটি মানে ইলেকট্রনকে ধরে টানার যে ক্ষমতা, তাকে বলে ইলেকট্রোনেগেটিভিটি। কিন্তু ইলেকট্রন অ্যাফিনিটি মানে কি? ধর এ বলে একটা অ্যাটম আছে গ্যাসিয়াস স্টেটে, তাকে যদি তুই একটা ইলেকট্রন দিস, এ মাইনাস যদি হয় এবং এনার্জি লিবারেট করে, তাহলে এই যে প্রসেসটা, ইলেকট্রন নেয়ার যে ক্ষমতা, একজন যে ইলেকট্রন নেয় তার যে নেয়ার ক্ষমতা, সেটাকে কি বলে না ইলেকট্রন অ্যাফিনিটি। ইলেকট্রন অ্যাফিনিটি কিন্তু ইলেকট্রোনেগেটিভিটি না। ইলেকট্রোনেগেটিভিটি মানে বন্ডেড অ্যাটমকে নিজের দিকে টানার ক্ষমতা, বন্ডে থাকা অ্যাটম। আর এটা হচ্ছে এ কে একটা আইসোলেটেড অ্যাটম, তাকে ইলেকট্রন দিয়ে এ মাইনাস করছে, দুটো। এটা হচ্ছে ইলেকট্রোনেগেটিভিটি, কিন্তু এটা হচ্ছে ইলেকট্রন অ্যাফিনিটি। ব্যাপারটা বোঝার চেষ্টা কর। একটা বন্ডে আছে ইলেকট্রন, দুজনের মাঝখানে আছে ইলেকট্রন, সেই ইলেকট্রন একজন কতটা টানছে সেটাকে বলে ইলেকট্রোনেগেটিভিটি। কিন্তু একটা অ্যাটমে, আইসোলেটেড অ্যাটম, একটা আলাদা করে একটা অ্যাটম আছে, তাতে তুই একটা ইলেকট্রন দিবি, সে কতখানি ইলেকট্রনটাকে ধরে রাখতে পারবে বা কতখানি নিতে পারবে, সেটাকে বলে কি ইলেকট্রন অ্যাফিনিটি। তো এই জন্য ইলেকট্রোনেগেটিভিটি এবং ইলেকট্রন অ্যাফিনিটি কিন্তু টোটালি ডিফারেন্ট থিং, একই জিনিস নয়। একটা বন্ডেড অ্যাটমের প্রপার্টি, একটা আইসোলেটেড অ্যাটমের প্রপার্টি। তো কারোর যদি হাই ইলেকট্রন অ্যাফিনিটি হয়, যেরকম ক্লোরিনের বা অক্সিজেন বা ফ্লুরিনের হাই ইলেকট্রন অ্যাফিনিটি। এছাড়া বোথ দ্য অ্যাটম হ্যাভ হাই আয়নাইজেশন এনার্জি। আগের দিনকার বলেছিলাম আয়নাইজেশন এনার্জি মানে কি? মানে হচ্ছে একটা ইলেকট্রনকে বের করতে গেলে যে এনার্জি লাগে, তো এনার্জি রিকোয়ার্ড টু রিমুভ আউটারমোস্ট ইলেকট্রন, বাইরের সেলে ইলেকট্রনকে রিমুভ করতে গেলে যেটা লাগে, সেকেই বলে আয়নাইজেশন এনার্জি। আয়নাইজেশন এনার্জি যদি হাই হয়, বেশি হয়, এই 3টে কন্ডিশন জরুরি কোভ্যালেন্ট বন্ড ফর্মেশনের ক্ষেত্রে। আইদার দুটো অ্যাটমের ইলেকট্রোনেগেটিভিটি
হাই হবে, অথবা ইলেকট্রন অ্যাফিনিটি হাই হবে, অথবা আয়নাইজেশন এনার্জি হাই হবে। প্রত্যেকটা যত এগুলো হাই হবে, হাই ভ্যালু হবে, তখন কিন্তু তারা কোভ্যালেন্ট বন্ড ফর্মেশন করবার চেষ্টা করবে, কোভ্যালেন্ট বন্ড ফর্মেশন করতে পারবে। তো এটা গেল হচ্ছে যে কি না, কোনো বন্ড ফর্মেশনের ক্ষেত্রে, কোভ্যালেন্ট বন্ড ফর্মেশনের ক্ষেত্রে হোয়াট আর দ্য কন্ডিশনস, কোন কোন কন্ডিশনসগুলো জরুরি, যে কন্ডিশনের কথা আমি তোকে বললাম। এবার চল আমরা লুইস ডট স্ট্রাকচারের কথা বলি। লুইস ডট স্ট্রাকচার আমরা আয়নিক কম্পাউন্ডের ক্ষেত্রে বলেছিলাম যে একজনের থেকে ইলেকট্রন যাচ্ছে আর একজন নিয়ে নিচ্ছে, একজন প্লাস হচ্ছে একজন মাইনাস হচ্ছে, তাদের মধ্যে অ্যাট্রাকটিভ ফোর্সে জুড়ছে। কিন্তু এখন আমি তোকে যেটা বলতে চাই সেটা হচ্ছে যে কোভ্যালেন্ট বন্ডের ক্ষেত্রে ভিডিও অন আছে, কোভ্যালেন্ট বন্ডের ক্ষেত্রে কিন্তু লুইস ডট স্ট্রাকচার কিভাবে আমরা অ্যাপ্লাই করব সেটার কথা বলছি। তো লুইস ডট স্ট্রাকচার, সেখানে দেখ কি কি স্টেপ আমাদের জানতে হবে সেগুলো আমি বলি তো। সেটা হচ্ছে যে সেন্ট্রাল মেটাল অ্যাটম প্রথমেই তোকে কি করতে হবে না, সেন্ট্রাল অ্যাটমকে আইডেন্টিফাই করতে হবে। কে সেন্ট্রাল অ্যাটম তাকে আইডেন্টিফাই করতে হবে। এবারে তার কতগুলো টোটাল ভ্যালেন্স ইলেকট্রন আছে সেটা আইডেন্টিফাই করতে হবে। আর এই অ্যাটম, সেন্ট্রাল অ্যাটমের চারিদিকে অন্য অ্যাটমগুলোকে সিমেট্রিক্যালি অ্যারেঞ্জ করতে হবে। সিমেট্রিক্যালি মানে চার দিক দিয়ে অ্যারেঞ্জ করতে হবে। আর অ্যারেঞ্জ দ্য রিমেনিং ইলেকট্রন, আমি তোকে দেখিয়ে দেবো যে তাদের মধ্যে বাকি ইলেকট্রনগুলোকে লোন পেয়ার হিসাবে সাজিয়ে দিতে হবে। জাস্ট এটাই হচ্ছে লুইস ইলেকট্রন ডট স্ট্রাকচারের নিয়ম। তো আমি তোকে দেখিয়ে দিচ্ছি, কয়েকটা নিয়ম কানুন বলে দিচ্ছি, খুব ইজি ব্যাপার, আমাদের সিলেবাসে আছে। তো লুইস ইলেকট্রন ডট স্ট্রাকচার কিভাবে করছি দেখ। প্রথম কথা হচ্ছে সেন্ট্রাল অ্যাটমটাকে কি করে বের করবি। সেন্ট্রাল অ্যাটমটাকে বের করার জন্য অনেকগুলো প্রসেস আছে। প্রথম কথা, যার ইলেকট্রোনেগেটিভিটি কম, লিস্ট ইলেকট্রোনেগেটিভিটি, সে সেন্ট্রাল অ্যাটম হতে পারে। বা যার নাম্বার কম আছে, যেটা কম সংখ্যক আছে, যার কম সংখ্যক আছে সেটাও হতে পারে। ধর CH4, তাহলে হাইড্রোজেন 4টে আছে, কার্বন 1টা রয়েছে, তাহলে কার্বন হবে সেন্ট্রাল মেটাল অ্যাটম। এরকম যার হাইয়েস্ট অ্যাটমিক মাস, যার অ্যাটমিক মাস বেশি হবে, বা যার লার্জেস্ট সাইজ হবে, বা যে মাল্টিপল বন্ড মানে ডাবল বন্ড বা ট্রিপল বন্ড এইসব ফর্ম করতে পারে, এগুলোর থেকে সেন্ট্রাল অ্যাটমটাকে আইডেন্টিফাই করা যায়। সেন্ট্রাল অ্যাটমটাকে আইডেন্টিফাই করার জন্য এই 5টা তুই কন্ডিশনের মধ্যে কোনো একটা কন্ডিশন দেখবি লেগে যাবে। তো আমি করে দেখাচ্ছি তোকে, দেখলেই বুঝতে পারবি। আমি অনেকগুলো কম্পাউন্ড তোকে করে দেখাবো, এরকম অসুবিধার কিছু হবে না। তো সেন্ট্রাল মেটাল অ্যাটমের লিস্ট ইলেকট্রোনেগেটিভিটি হবে, কম নাম্বার হবে, কম সংখ্যক থাকবে, হাইয়েস্ট অ্যাটমিক মাস হবে, লার্জেস্ট সাইজ হবে, সব থেকে বড় সাইজ হবে, এবং মাল্টিপল বন্ড হবে, করতে পারবে এরকম। তো কোনো না কোনো কন্ডিশন লাগবে। তো প্রথমে আমরা সেন্ট্রাল অ্যাটমটাকে আইডেন্টিফাই করব, আর তার চারিধারে সিমেট্রিক্যালি অন্য অ্যাটমগুলোকে দিয়ে দেবো। তুই মনে রাখবি, যদি একটা বন্ড হয়, এটা ভালো করে মনে রাখবি, যদি একটা বন্ড হয়, আমি তোকে বলছি তুই ভালো করে মনে রাখবি এটা, যদি দুটো অ্যাটমের মধ্যে একটা বন্ড হয় তাহলে 3খানা লোন পেয়ার মারবি, যদি দুটো বন্ড হয় তাহলে দুটো লোন পেয়ার মারবি, যদি 3টে বন্ড হয় তাহলে একটা লোন পেয়ার মারবি। এটা কিন্তু কিপ ইন মাইন্ড, এটা কিন্তু তুই মনে রাখবি। একটা বন্ড হলে 3টে লোন পেয়ার, দুটো বন্ড হলে দুটো লোন পেয়ার, 3টে বন্ড হলে একটা লোন পেয়ার। এইভাবে তুই লুইস ডট স্ট্রাকচারটা করার চেষ্টা করবি। তো এইটা যখন করবি তখন আমি তোকে বলছি, এক্সাম্পল দিয়ে দেখাচ্ছি যাতে করে তোর বুঝতে সুবিধা হয়। আরেকটা জিনিস তোকে মনে রাখতে হবে, সেটা হচ্ছে কি না, কে কতগুলো বন্ড করতে পারে। নাম্বার অফ কার্বন, সে 4টে বন্ড করতে পারে।
নাইট্রোজেন সে 3টে বন্ড করতে পারে, অক্সিজেন 2টো বন্ড করতে পারে, ফ্লুরিন সে একটাই করতে পারে, ফসফরাস সে 3টেও করতে পারে, 5টাও করতে পারে, সালফার সে 2টোও করতে পারে, 6টাও করতে পারে, ক্লোরিন 1, 3, 5, 7 এগুলো সবই করে, সালফার 2, 4 আর 6 এই 3টে বন্ড করতে পারে, আর ফসফরাস 3 আর 5 এই 2টো বন্ড করতে পারে। এরা কতগুলো করে বন্ড করে সেটা আমার জেনে রাখা দরকার, কারণ লুইস ইলেকট্রন ডট স্ট্রাকচার করতে গেলে কে কতগুলো করে বন্ড করে সেটা কিন্তু জানার দরকার, সেটা না জানলে কিন্তু তুই করতে পারবি না। আমি তোকে এবারে দেখাচ্ছি। ধর OF2 এটা বলেছে, OF2 তোকে লুইস ইলেকট্রন ডট স্ট্রাকচার করতে হবে, OF2 বলে এই মলিকিউলটা লুইস ইলেকট্রন ডট স্ট্রাকচার করতে হবে। তো OF2 বলে যে মলিকিউলটা সেটা লুইস ইলেকট্রন ডট স্ট্রাকচার যখন করতে যাবি তখন কিভাবে করবি না, সেন্ট্রাল অ্যাটম কি হবে না, সেন্ট্রাল অ্যাটম হচ্ছে অক্সিজেন আর ফ্লুরিনের মধ্যে কে কম ইলেকট্রোনেগেটিভ হচ্ছে কে না, কম ইলেকট্রোনেগেটিভ হচ্ছে অক্সিজেন। তাহলে অক্সিজেনটাকে তোকে এখানে দিতে হবে, প্রথমে অক্সিজেন লিখতে হবে, আর দুটো ফ্লুরিন তোকে সাজিয়ে দিতে হবে সিমেট্রিক্যালি, এই একটা ফ্লুরিন, তো এই বন্ড হয়ে গেল। তো অক্সিজেন কটা বন্ড করেছে, 2টো বন্ড করেছে, 2টো বন্ড করলে 2টো লোন পেয়ার দিবি, ফ্লুরিন একটাই বন্ড করেছে তাহলে 3টে লোন পেয়ার দিবি, 1 জোড়া 2 জোড়া 3 জোড়া, এই ফ্লুরিনটাও একটা বন্ড করেছে, 1 জোড়া 2 জোড়া 3 জোড়া লোন পেয়ার দিয়ে দিবি। একদম ইজি ভাবে আমি তোকে বলে দিলাম। প্রথমে সেন্ট্রাল অ্যাটমটাকে খুঁজে বের করবি, তার চারিধারে সিমেট্রিক্যালি সারাউন্ডিং অ্যাটমটাকে সাজিয়ে দিয়ে বন্ড দিয়ে জুড়ে দিবি। যদি একটা বন্ড করে কোনো অ্যাটম তাহলে তাকে 3টে লোন পেয়ার দিবি, যদি 2টো বন্ড করে 2টো লোন পেয়ার দিবি, যদি 3টে বন্ড করে তাহলে একটাই লোন পেয়ার দিবি, 4টে বন্ড করলে কোনো লোন পেয়ার দেওয়ার ব্যাপার নেই। তাহলে OF2 মলিকিউলটার লুইস ডট স্ট্রাকচার হচ্ছে এরকম ভাবে তোকে করতে হবে। ধর SO4 2 মাইনাস এটার তুই লুইস ডট স্ট্রাকচার করবি। এবারে কি না, সালফার কিন্তু বেশি বন্ড করতে পারে, সালফারের কিন্তু 2, 4, 6 এরকম ধরনের বন্ড হতে পারে। এবারে তুই কি করবি না, সালফার এরকম প্রথমে লিখবি, সালফার সেন্টার অ্যাটম হচ্ছে সালফার। এবারে অক্সিজেনগুলোকে সিমেট্রিক্যালি সাজিয়ে দিবি, এবারে তাতে একটা করে বন্ড এরকম দিয়ে দিবি। আচ্ছা, আরো একটা কথা বলি, কোনো নেগেটিভ চার্জ সেটা কার মাথায় দিবি না, সাইড অ্যাটমের মাথায় দিবি। নেগেটিভ চার্জ থাকলে সাইড অ্যাটম বা সারাউন্ডিং অ্যাটমের মাথায় দিবি, আর পজিটিভ চার্জ থাকলে সেটা সেন্ট্রাল অ্যাটমে দিবি। নেগেটিভ চার্জ থাকলে সারাউন্ডিং অ্যাটমের মাথায় দিয়ে দিবি, আর যদি পজিটিভ চার্জ থাকে সেন্ট্রাল অ্যাটমের মাথায় দিবি। তো এখানে নেগেটিভ চার্জ আছে, একটা মাথায় দিয়ে দিবি, এর মাথায় আর এর মাথায়, এরা মাথায় দিয়ে দিবি। বাকি অক্সিজেন কটা করে বন্ড করে, ম্যাক্সিমাম 2টো করে বন্ড করে, এই 2টো করে অক্সিজেন হয়ে গেল, অক্সিজেন 2টো করে বন্ড করে। এই অক্সিজেনটা 2টো করে বন্ড করতে পারবে না, কারণ এটা তো অলরেডি নেগেটিভ চার্জ একটা করে দিয়ে দিয়েছিস। তাহলে কি হলো না, এটাতে 2টো বন্ড করেছে, তাহলে 2টো লোন পেয়ার দিবি। এখানে 2টো বন্ড করেছে, 1, 2, 3, 4 2টো লোন পেয়ার দিবি। এটাতে একটাই বন্ড করেছে অক্সিজেন, 1, 2, 3, 4, 5, 6টা দিবি। এখানে 1, 2, 3, 4, 5, 6টা দিবি। তাহলে SO4 2 মাইনাসের লুইস ইলেকট্রন ডট স্ট্রাকচার যেরকম ভাবে আমি এঁকে দিলাম, এটাই হবে SO4 এর লুইস ইলেকট্রন ডট স্ট্রাকচার। দেখ, বুঝতে পেরেছিস কি বুঝতে পারিস না? সেন্টার অ্যাটম খুঁজে বের করলি, সারাউন্ডিং অ্যাটমগুলো তাই সাজিয়ে দিলি, এবারে তার মধ্যে দিয়ে বন্ড দিয়ে দিবি, দেখে নিলি যে কে কটা বন্ড করতে পারে। নেগেটিভ চার্জ থাকলে তুই সাইড অ্যাটমের মাথায় দিয়ে দিবি, পজিটিভ চার্জ থাকলে সেন্টার অ্যাটমের মাথায় দিয়ে দিবি। এরকম ভাবে ধর PCl5 ফসফরাস পেন্টাক্লোরাইড কর PCl5 কর।
কোথায় বসাবো, 5টা কেন সিএল এর আরেকটা স্যার কোথায় হবে? ফসফরাস লিখে দিবি, ফসফরাস সেন্ট্রাল অ্যাটম। স্যার ফসফরাস তো সেন্ট্রাল অ্যাটম, কিন্তু এই পিসিএল 4টে তো অ্যারেঞ্জ করতে পারছি, 5টা পাচ্ছি না করতে। সিমেট্রিক্যালি লিখে দিবি 1 2 3 4 5। একটা করে বন্ড করেছে মানে 3টে করে লোন পেয়ার। ব্যাস হয়ে গেল। হ্যাঁ স্যার বুঝতে পেরেছি। শুধু মনে রাখবি 1 বন্ড 3 লোন পেয়ার। হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা আচ্ছা। তিনটা, সরি একটা বন্ড, একটা বন্ড। IF5 5টা, 1 2 3 4 5 6, 1 2 3 4 5 6, 1 2 3 4 5 6, 1 2 3 4 5 6, 1 2 3 4 5 6। বুঝেছি স্যার। মিথেন ফর্মেশন, মিথেনের ফর্মুলা কি? CH কার্বন, স্যার এটা নিজে করবো, এটা পারবো স্যার, এটা নিজে করবো। এটা করতে হবে না, আমি অন্যটা দিচ্ছি। 4টে বন্ড হয়ে গেছে, কোনো লোন পেয়ার। হাইড্রোজেনে কিন্তু একটা করেই বন্ড থাকে, হাইড্রোজেনে কোনো লোন পেয়ার দিতে হয় না। এইটাই হচ্ছে এর, কোনো লোন পেয়ার এখানে নেই, নো লোন পেয়ার। ফর্মেশন অফ মিথেন, এটা কর। স্যার অ্যালুমিনিয়াম, অ্যামোনিয়া, স্যার বুঝতে পারছি এটা।
হ্যাঁ, ওটা ওরকম ঠিক দেখতে নয়, আমি বলছি দেখতে কিরকম। স্ট্রাকচারটা একটু ভুল হয়। হাইড্রোজেন, এইটা 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 তিনটে বন্ড, এর মাথায় শুধু একটা লোন পেয়ার। ঠিক আছে, লোন পেয়ারটা কোথায়? লোন পেয়ারটা দিসনি। তিনটে ট্রিপল বন্ড তো এটা। লোন পেয়ার, লোন পেয়ার এইটা। আচ্ছা স্যার। লোন পেয়ারটা দিতে হবে। ওয়াটার, অক্সিজেন, এই হাইড্রোজেন, এই হাইড্রোজেন, একটা করে দুটো বন্ড হয়ে গেছে, একটা হচ্ছে লোন পেয়ার। হাইড্রোজেনের কোনো লোন পেয়ার কোনো সময় দিবি না, হাইড্রোজেনের লোন পেয়ার দেওয়া যায়। কার্বন টেট্রাক্লোরাইড, কার্বন Cl, হ্যাঁ, চারটে বন্ড যখন দিয়ে দেবে একটা করে, 1 2 4 5 6, 1 2 3 4 5 6 দিবি, 1 2 3 4 5 6 দিবি, তাহলে 8টা করে ইলেকট্রন হয়ে গেল। কার্বনের কোনো লোন পেয়ার নেই, কার্বন এরকমই, ব্যাস। এটা CCl4, কার্বন টেট্রাক্লোরাইড। ইলেকট্রন ডট স্ট্রাকচার যদি ওয়াটারে করতে বলে, তাহলে তো আমি অলরেডি দেখিয়েছি তোকে ওয়াটারটা, অসুবিধার কিছু নেই। এই ওয়াটার, দুটো লোন পেয়ার, লোন পেয়ার দিয়ে দিই। বলবে যে ওয়াটার ইলেকট্রন ডট স্ট্রাকচার লেখো, বললে এটা দিয়ে দিবি এরকম। এটা একটা, এটা একটা, এইখানে একটা লোন পেয়ার আছে আর এইখানে একটা লোন পেয়ার আছে, এই দুটো তো হচ্ছে দুটো লোন পেয়ার আর দুটো বন্ড পেয়ার, মানে তোর ওয়াটারের স্ট্রাকচারটা এরকম হয়ে গেল, হাইড্রোজেন হাইড্রোজেন, এই দুটো আচ্ছা। এবার হচ্ছে কোভ্যালেন্ট কম্পাউন্ডস এর প্রপার্টি। কোভ্যালেন্ট কম্পাউন্ডস গুলো জেনারেলি তাদের মেল্টিং পয়েন্ট, বয়লিং পয়েন্ট কি হয় না, লো হয়, লো মেল্টিং পয়েন্ট, বয়লিং পয়েন্ট, because less attractive force
among the molecules, less attractive force among the molecules এর মধ্যে less attractive force থাকে, সেই জন্য এগুলো ভোলাটাইল হয় অনেক সময় লো মেল্টিং পয়েন্ট বয়লিং পয়েন্ট। আয়নিক কম্পাউন্ডের ক্ষেত্রে জাস্ট উল্টো, আয়নিক কম্পাউন্ডে মেল্টিং পয়েন্ট বয়লিং পয়েন্ট বেশি হয়, লেস ভোলাটাইল হয়, মেল্টিং পয়েন্ট বয়লিং পয়েন্ট অনেক বেশি হয়। তো আয়নিক কম্পাউন্ডের সাথে এদের ডিফারেন্স আছে, এটা হচ্ছে একটা ডিফারেন্স। 2 নম্বর কথা হচ্ছে যেরকম ধর CCl4 এর মধ্যে কিন্তু এই যে একটা CCl4, এটা একটা CCl4, এটা একটা CCl4, তাদের মধ্যে কিন্তু উইক ইন্টারমলিকুলার ফোর্স বিটুইন দ্য মলিকিউলস। এই মলিকুলগুলোর মধ্যে ইন্টারমলিকুলার ফোর্স অফ অ্যাট্রাকশনটা খুবই কম, মলিকুলের মধ্যে অ্যাট্রাকটিভ ফোর্সটা ভীষণ কম। তার ফলে কি হয় না, মলিকুলগুলোকে সেপারেট করা সোজা, সেই জন্যেই এদের লো মেল্টিং পয়েন্ট বা বয়েলিং পয়েন্ট হয়। এই কারণেই লো মেল্টিং পয়েন্ট বয়েলিং পয়েন্ট হয়। আয়নিক কম্পাউন্ডসগুলোর, এই কোভ্যালেন্ট কম্পাউন্ডসগুলোর অ্যাট্রাকটিভ ফোর্সটা কম, মলিকুলের মধ্যে অ্যাট্রাকটিভ ফোর্স সেটা ভীষণ কম। এরা বেশিরভাগ ক্ষেত্রে গ্যাস হয় বা লিকুইড হয়, গ্যাস বা লিকুইডই বেশি দেখা যায়। সফট সলিড এবং ওয়াটার দেখতে পাচ্ছিস, এরকম ধরনের সব ক্ষেত্রেই এরা গ্যাসিয়াস কন্ডিশনে থাকে বা সফট সলিড হয় বা লিকুইড হয়, এরকম ধরনের হয়। কারণ ইন্টারমলিকুলার ফোর্স অফ অ্যাট্রাকশন যখন বেশি হয় তখনই কিন্তু সলিড হয়। ইন্টারমলিকুলার ফোর্স যখন আয়নিক কম্পাউন্ডসগুলো বেশিরভাগই সলিড হয়, গ্যাস বা লিকুইড হয় না। কিন্তু এখানে কিন্তু কোভ্যালেন্ট কম্পাউন্ডগুলো বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু গ্যাস বা লিকুইড, খুব কমই সলিড হয়। সলিড হলে তারা কিন্তু সফট সলিড, মানে সেরকম তাদের মধ্যে কোনো ইয়ে থাকে না, অ্যাট্রাকটিভ ফোর্সটা খুবই কম থাকে। They are non-conductor of electricity in solid, molten or in aqueous solution. ধর তুই কথা যে ধর তুই সুগার বললি C12H22O11, একে ডিসোসিয়েট করে নো আয়নস আর ফর্ম, কোনো আয়ন তৈরি হয় না, নো আয়নস আর ফর্ম, কোনো আয়ন তৈরি হয় না। তো আয়নস অনলি রেসপন্সিবল ফর ইলেকট্রিসিটি কন্ডাকশন। সেই জন্যে তারা কিন্তু অ্যাকুয়াস স্টেটে বা মল্টেন স্টেটে বা সলিড স্টেটে ইলেকট্রিসিটি কন্ডাক্ট করে না। অনলি এক্সেপশন কিছু আছে, যেরকম তার HCl কোভ্যালেন্ট কম্পাউন্ড বাট কন্ডাক্টস ইলেকট্রিসিটি। কারণ HCl এটা জলের সাথে রিয়াকশন করে কি তৈরি করে না, H3O প্লাস Cl মাইনাস। এটা মনে রাখবে যে আয়নস আর ফর্ম ইন সলিউশন, আয়নস আর ফর্ম ইন অ্যাকুয়াস সলিউশন। অ্যাকুয়াস সলিউশনে কিন্তু এরা আয়ন দেয়। সেই জন্য HCl যদিও কোভ্যালেন্ট কম্পাউন্ড, কিন্তু HCl ইলেকট্রিসিটি কন্ডাক্ট করে। HCl ক্যান কন্ডাক্ট ইলেকট্রিসিটি ইন সলিউশন। HCl কিন্তু অ্যাকুয়াস সলিউশনে ইলেকট্রিসিটি কন্ডাক্ট করে। বেশিরভাগ ক্ষেত্রেই কোভ্যালেন্ট কম্পাউন্ডগুলো ইলেকট্রিসিটি কন্ডাক্ট করে না, কিন্তু HCl যেরকম এই একটা মলিকুলের কথা বললাম, এ কিন্তু ইলেকট্রিসিটি কন্ডাক্ট করে। অন্য ক্ষেত্রে আয়ন তৈরি হয় না, যেসব ক্ষেত্রে আয়ন তৈরি হয় না ইলেকট্রিসিটি কন্ডাকশনের কোনো প্রশ্ন নেই। যেহেতু এই ক্ষেত্রে আয়ন তৈরি হয়, HCl জলের সাথে মিশে আয়ন তৈরি করে, তাই কিন্তু ইলেকট্রিসিটি কন্ডাকশন করতে পারে। সলিবিলিটি দু রকমের আছে কোভ্যালেন্ট কম্পাউন্ড, একটা হচ্ছে পোলার কোভ্যালেন্ট কম্পাউন্ড আর একটা হচ্ছে নন পোলার কোভ্যালেন্ট কম্পাউন্ড। তো পোলার যদি কোভ্যালেন্ট কম্পাউন্ড হয় সলিবল ইন পোলার সলভেন্ট, আর নন পোলার যদি কোভ্যালেন্ট কম্পাউন্ড হয় তাহলে সলিবল ইন নন পোলার সলভেন্ট। লাইক dissolves like মানে like dissolves like, যেটা যেরকম তার মধ্যে ডিজলভ করবে। তো পোলার কোভ্যালেন্ট dissolves in polar solvent,
আর নন পোলার কোভ্যালেন্ট dissolves in non-polar solvent. Polar covalent আর নন পোলার এরা সলিউবল ইন নন পোলার সলভেন্ট। এটা সলিবিলিটি গুরুত্বপূর্ণ। আচ্ছা, এগুলো হচ্ছে, এটা আমি আগেই তোকে বলেছি, সাম পোলার কম্পাউন্ডস ionize in their solution and can act as electrolyte, hence they conduct electricity in their solution state. এরকম HCl aqueous solution ইলেকট্রিসিটি কন্ডাক্ট করে এবং H3O+ এটা তৈরি করে, H3O+ ফর্ম করে। এইটা এখানে তো এত আওয়াজ হচ্ছে, যাকে এই পর্যন্ত আমি আজকে বললাম, এই পর্যন্ত পড়ালাম, যেটা পোলার কোভ্যালেন্ট কম্পাউন্ড পর্যন্ত। কোঅর্ডিনেট বন্ড শুধু আমি পরের দিনকার পড়িয়ে দেবো। কোঅর্ডিনেট বন্ডটা পড়ালেই আমার হয়ে যাবে, এখানে আর কিছু নেই। কোঅর্ডিনেট বন্ডটা আমি পড়িয়ে দেবো, তারপরে কোশ্চেন আনসার করাবো। এই চ্যাপ্টারটা থেকে কোশ্চেন আনসার করাবো, অনেকগুলো কোশ্চেন আছে সেগুলো করাবো। তো আজকে এই পর্যন্ত থাক, এত এখানে আওয়াজ ফাওয়াজ হচ্ছে, মাথা আমার ধরে যাচ্ছে। তো এই পর্যন্ত থাকলো, পরের দিনকার আমি আবার এরপর থেকে কোঅর্ডিনেট কোভ্যালেন্ট বন্ড পর্যন্ত, কোভ্যালেন্ট বন্ড পর্যন্ত আমি পড়িয়ে দিই। কোঅর্ডিনেট কোভ্যালেন্ট বন্ড থেকে আবার তাহলে স্যার পরের দিন থেকে কোঅর্ডিনেট বন্ড থেকে পড়বো, তাই তো? হ্যাঁ, কোঅর্ডিনেট বন্ড থেকে পড়াবো। ঠিক আছে, ঠিক আছে স্যার। Thank you.